সালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু টপিককে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক তোমাদের সাথে আছি উইথ মাই চ্যানেল কেমিস্ট্রি স্কুল। ডিয়ার লার্নার্স, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক টাইট্রেশন নিয়ে আলোচনা করব। তোমাদের আগে বলে দিই যে এই টাইট্রেশন পদ্ধতিটি আমাদের রসায়ন বিজ্ঞানের এইচএসসি সিলেবাসের দুটি পত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে এবং দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নে। দুটো অধ্যায় থেকে আমরা জিনিসটা একসঙ্গে শিখবো ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা, কথা না বেরিয়ে আমরা টাইট্রেশনকে অত্যন্ত সহজভাবে কীভাবে আমরা শিখতে পারি। তো বন্ধুরা দেখো, আমরা টাইট্রেশন বিষয়টা কি, টাইট্রেশন বাংলা হলো অনুমাপন। টাইট্রেশনটার বাংলা আমরা যদি বলি অনুমাপন, অনুমাপন অর্থ এখানে আমরা যদি বলি অনুমাপন, অনুমাপন আমরা যদি বলি যে টাইট্রেশনটা কি, আসলে অনুমাপনটা কি, আমরা সাধারণত ল্যাবে দুইটা দ্রবণ সম্পর্কে আমরা ধারণা রাখি। একটা হলো জানা দ্রবণ অর্থাৎ প্রমাণ দ্রবণ, যেটার ঘনমাত্রা আমাদের জানা থাকে, আর কিছু কিছু দ্রবণ আছে যেটার ঘনমাত্রা আমরা জানি না বা সেটার ঘনমাত্রা আমরা নির্ণয় করতে চাই। তো যে পদ্ধতিটা অবলম্বন করে আমরা অজানা দ্রবণটা যেটার ঘনমাত্রা জানি না সেটার ঘনমাত্রা জানতে চাই জানা দ্রবণ অর্থাৎ প্রমাণ দ্রবণের সাহায্যে, এই পদ্ধতিটাকেই আমরা টাইট্রেশন বলি। তো বন্ধুরা দেখো, টাইট্রেশনটা কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে কিছু গ্লাস অ্যাপারেটাস আমাদের দরকার। এই টাইট্রেশনটাকে আমরা ভলিউমেট্রিক অ্যানালাইসিস বলে থাকি, আয়তনভিত্তিক বিশ্লেষণ। আয়তনভিত্তিক বিশ্লেষণ কি বা ভলিউমেট্রিক অ্যানালাইসিস কি, এটা একটা রাসায়নিক বিশ্লেষণের অংশ। এ সম্পর্কিত একটা আমাদের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে রাসায়নিক বিশ্লেষণের আয়তনিক বিশ্লেষণ কি, আয়তনভিত্তিক বিশ্লেষণ কি, সেটা ধারণা পাবে ইনশাল্লাহ। তো আমরা এখানে এই আয়তনভিত্তিক বিশ্লেষণ অর্থাৎ টাইট্রেশনের যে প্রসেসটা কমপ্লিট করতে যাচ্ছি, তার জন্য বেশ কিছু গ্লাস অ্যাপারেটাস লাগে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গ্লাস অ্যাপারেটাস আছে, এইটাকে আমরা সাধারণত বুরেট বলে থাকি। এটার এক মুখ খোলা থাকে এবং আর এক মুখ দুই মুখে খোলা, আর এক মুখ একটু ন্যারো, এবং সেখানে একটু স্ক্রু আমরা অ্যাডজাস্ট করে রাখি। স্ক্রুটা যদি আমরা একটু ওপেন করি, ঘোরাই, সেক্ষেত্রে এই বুরেট থেকে লিকুইড বা তরল পদার্থ ড্রপ ফোটায় ফোটায় বের হয় অন্য গ্লাস অ্যাপারেটাসে চলে যায়। এখানে দেখো, আমরা বুরেটটাকে একটা স্ট্যান্ডের সাথে ক্লাম্পের সাহায্যে আমরা স্ট্যান্ড করে রেখেছি। আমরা বন্ধুরা দেখো আর একটি গ্লাস অ্যাপারেটাস এখানে ব্যবহার করেছি, এটা হলো কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স তোমরা জানো, এটার নাম কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্সে আমরা সাধারণত দ্রবণ রেখে দেই, যে দ্রবণটা আমরা জানি, যার ঘনমাত্রা আমাদের জানা থাকে। তার মানে এখানে এই কনিক্যাল ফ্লাক্সে আমরা একটা দ্রবণ রেখেছি, এই দ্রবণটা আমাদের জানা দ্রবণ। জানা দ্রবণ মানে এটা প্রমাণ দ্রবণ, এটার ঘনমাত্রা আমাদের জানা। দেখো এখানে ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে বন্ধুরা, 0.1 মোলার। দিস ইজ দ্য মোলারিটি, ঘনমাত্রা দেওয়া আছে মোলার দ্রবণ। তো বন্ধুরা এখানে 10 মিলিলিটার নিয়েছি। এই 10 মিলিলিটারকে মেপে নেওয়ার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, এইটার নাম হলো পিপেট। এটার নাম কি? পিপেট। এটা মাউথ পিপেটিং বলে। মুখ দিয়ে টেনে এখানে 10 মিলিলিটার মেপে এখানে নিয়ে আসতে হয়। কিন্তু বর্তমানে এই মাউথ পিপেটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছে বেশ কিছু ড্রপার পিপেট, সেখান থেকে আমরা সহজে 10 মিলিলিটার মেপে নিতে পারি। তো ডিয়ার লার্নার্স, একটু বলে রাখি, টাইট্রেশনটা মেইনলি বেশ কয়েক প্রকার হয়, তবে মেইনলি আমরা এখানে আলোচনা করে থাকি, তোমাদের সিলেবাসে আলোচনা করে থাকি দুইটা, একটা অম্ল ক্ষারক টাইট্রেশন আর একটা হলো রেডক্স টাইট্রেশন। তো আমাদের আজকে টার্গেট হবে অম্ল ক্ষারক টাইট্রেশন সম্পর্কে জানা। তো দেখো, এজন্য কিন্তু কনিক্যাল ফ্লাক্সে আমি একটা জানা দ্রবণ যেটা নিয়েছি সেটা কিন্তু ক্ষার। এবার দেখো, আমি বুরেটে যে দ্রবণটা নিয়েছি HCl, দেখো তো এখানে HCl এখানে দ্রবণটা নিয়েছি, এখানে কিন্তু মোলারিটি উল্লেখ করা নাই, এর মোলারিটি আমরা জানি না। তো এইটাকে আমরা তখন বলবো অজানা দ্রবণ, অজানা দ্রবণ। তাহলে আমাদের টার্গেটটা কি? টার্গেট হলো এই যে জানা দ্রবণ দিয়ে এই অজানা দ্রবণ অর্থাৎ HCl অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব। ঠিক আছে। তো এখানে আরও একটু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমরা সোডিয়াম হাইড্রক্সাইডকে বুরেটে এবং HClকে আমরা কনিক্যাল ফ্লাক্সে কেন নেই না? কারণ সোডিয়াম হাইড্রক্সাইড
সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, গ্লাসটাকে ক্ষয়প্রাপ্ত করে। এই বুরেটের যে গ্লাসটা একটু সেনসিটিভ, সেজন্য সেখানে আমরা ক্ষার ব্যবহার করি না। এটা অনেক সময় তোমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে। এখানে বন্ধুরা দেখো, আমার অজানা দ্রবণ হলো HCl এবং জানা দ্রবণ হলো আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এর ঘনমাত্রা আমি জানি। এখন যদি আমি এই স্টপ কর্ক যা স্ক্রুটা যদি আমি একটু ওপেন করে ঘোরাই, তাহলে ফোটায় ফোটায় এই বুলেট থেকে HCl এসে কনিক্যাল ফ্লাক্সে যোগ হবে এবং এখানে এই HCl এসে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করবে। এটা একটা প্রশমন বিক্রিয়া, তোমরা জানো। এখন আমার কথা হলো যে এই 10 মিলিলিটারকে প্রশমনের জন্য কতটুকু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, সেটাই আমাদের টার্গেট। সেটা আমরা এখানে বের করব এই প্রসেস থেকে। তো আমরা ধরে নিলাম সালফ্রিক অ্যাসিড HCl এর এখান থেকে 10 বা 20 বা 30 মিলিলিটার এসে এখানে এটাকে প্রশমিত করবে। কিন্তু কিভাবে বুঝবো যে প্রশমিত হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়াটা শেষ হয়ে গেছে? কারণ এটা তো একটা প্রশমন বিক্রিয়া। সেজন্য কি করি আমরা, এই সোডিয়াম হাইড্রোক্সাইড 10 মিলিলিটার যে শেষ হয়ে গেছে, প্রশমিত হয়েছে, সেজন্য আমরা একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করি যেটা ওই বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। তোমরা দেখো বন্ধুরা যে এখানে আমি একটা টার্ম লিখেছি নির্দেশক। নির্দেশক কথাটার মধ্যেই কেমন কেমন একটা নির্দেশ ভাব আছে। তার মানে অবশ্যই সে নির্দেশ করবে কি, বিক্রিয়ার সমাপ্তি বিন্দু। তার মানে আমরা এটাকে সহজভাবে বলতে পারি যে নির্দেশক হলো যে বিক্রিয়ার ইন পয়েন্ট, অর্থাৎ সমাপ্তি বিন্দু নির্দেশ করা, সমাপ্তি বিন্দু নির্দেশ করে। তোমরা জানো যে এই আমরা নির্দেশ করে, আমরা বহুল ব্যবহৃত অর্থাৎ আমাদের অত্যন্ত পরিচিত একটা নির্দেশক আমরা ব্যবহার করে থাকি ল্যাবে, যে সেটা হলো লিটমাস পেপার। অর্থাৎ একটা দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয় না ক্ষারীয় না নিরপেক্ষ আমরা বের করে লিটমাস পেপার থেকে সহজে বের করতে পারি। কিন্তু আসলে এখানে তো আমি লিটমাস পেপার ব্যবহার করব না, এখানে আমরা একটা কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করব। এখানে নির্দেশকগুলো বেশ কিছু নির্দেশক আছে, এগুলো সাধারণত দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার থেকে তৈরি হয়। আবার মিশ্র নির্দেশকও আছে। আমাদের বেশ কিছু নির্দেশক আছে, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন। এগুলো তোমরা এই টার্মগুলো বারবার শুনবে। তো এখানে কি আমি যে কোনো নির্দেশক ইউজ করতে পারবো না বন্ধুরা? এখানে আমরা অ্যাসিড এবং ক্ষারের প্রকৃতি থেকে আমরা কোন নির্দেশক ব্যবহার করব সেটা আবার নির্দেশক নির্বাচনের একটা আলাদা ভিডিও আছে, সেখান থেকে তোমরা সহজে বুঝতে পারবে কোন বিক্রিয়ার জন্য কোন নির্দেশক ব্যবহার করব। আমরা সাধারণত শক্তিশালী অ্যাসিড অর্থাৎ সবল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ ব্যবহার করে থাকি, এই নির্দেশকটা ব্যবহার করে থাকি। তো এখানে নির্দেশকের মূল কাজটা কি, সে বলে দেবে যে বিক্রিয়া শেষ, আর HCl আসার দরকার নাই, তাহলে তখন আমরা স্টপটা বন্ধ করে দেব। তো কিভাবে বুঝবো, ও কিভাবে জানান দেবে যে আমি বিক্রিয়া শেষ? এই নির্দেশক এই যখন ক্ষারীয় মাধ্যমে থাকে তখন সে কোনো কালার শো করবে না। যখন সে নিরপেক্ষ মাধ্যমে উপনীত হবে অথবা অ্যাসিডীয় মাধ্যমের দিকে যাচ্ছে, তখন সে নিজের কালার চেঞ্জ করে। তার মানে নির্দেশকের মূল যদি আমি সংজ্ঞাটা বলি, যে বিক্রিয়া সমাপ্তি বিন্দু নির্দেশ করে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে। তাহলে দেখো বন্ধুরা, যখনই আমাদের এই পরিবর্তনের মাধ্যমে যখনই আমাদের দেখবো যে আমরা যখন HCl ফোটায় ফোটায় ঢালবো এবং শেকিং করব, একসময় দেখবো যে যখনই এটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা টোটালি নিউট্রালাইজ হয়ে যাবে, তখনই কিন্তু এই মিথাইল অরেঞ্জটা তার কালার চেঞ্জ করবে এবং সেটা ভায়োলেট কালার হয়ে যাবে, বেগুনি কালার হয়ে যাবে। তখনই আমরা স্টপ কর্ক বন্ধ করব। বন্ধ করে আমরা বুলেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাপ দেব, কত মিলিলিটার HCl এসে একে প্রশমিত করলো। দেখো বন্ধুরা, সাপোজ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধরো যে 70 থেকে 40 মিলিলিটার লেগেছে। তার মানে মূলত লেগেছে 70 মাইনাস 40 30 মিলিলিটার ধরো এসে এই 10 মিলিলিটারকে প্রশমিত করেছে। এখানে আমরা কিন্তু 70 মিলিলিটার পর্যন্ত বুলেটটা ভর্তি করেছিলাম। এজন্য আমরা 70 থেকে যখন 40 আসবে তখন আমরা অবশ্যই 30 মিলিলিটার পেয়ে যাব। বন্ধুরা দেখো, এখানে কিন্তু অ্যাসিড ক্ষার মিলে একটা বিক্রিয়া সংগঠিত হয়েছে। সেই বিক্রিয়াটা একটা
আয়তনমিতিক বিক্রিয়া, সেখানে আমরা একটা মাত্রিক সম্পর্ক পাবো। সেই মাত্রিক সম্পর্ক থেকে আমরা এই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। এখানে দেখো আমাদের কিছু টার্ম এখানে আমরা পেয়ে গেছি। দেখো তো আমরা টার্মগুলো কি কি, দেখো তো এখানে আমরা অ্যাসিডের আয়তন পেয়ে গেছি। তার মানে অ্যাসিডের আয়তনটাকে যদি আমি ভি এ ধরি, তাহলে ধরা যায়, কারণ এ আমি ধরলাম এ ফর অ্যাসিড, ভি মিনস ভলিউম। এখানে সেম টাইম যদি এখানে ক্ষারের ক্ষেত্রে এইটা ধরি, তাহলে এইটাকে আমি ভি ধরতে পারি, বি ফর বেস, আর ভি মানে ভলিউম, তাহলে বেজের ভলিউম মানে ক্ষারের ভলিউম। আমি এখানে দেখো যে আর একটা আছে মোলারিটি ক্ষারের, তাই এই মোলারিটি বা আমার ঘনমাত্রাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এখানে আমি এস বি লিখতে পারি, কারণ এটা ক্ষারের ঘনমাত্রা বা মোলারিটি। এখন আমার টার্গেট হলো অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা, অর্থাৎ এসিলের ঘনমাত্রা মানে এস এ আমার নির্ণয় করতে হবে। দিস ইজ দ্য টার্গেটেড ভ্যালু। আমরা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবো। ডিয়ার লার্নার্স, তাহলে আমাকে কি করতে হবে, রিলেটেড রিয়াকশনটা আগে দিতে হবে। আমরা রিলেটেড রিয়াকশনটা দেবো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, যে অ্যাসিড ক্ষার দিয়ে এখানে বিক্রিয়াটা চালাবো, প্রসেসটা আমরা কমপ্লিট করব। সেটাই লিখলাম সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। লেখার পর বিক্রিয়াটা তোমরা সমতা করবে। তো ডিয়ার লার্নার্স, এখানে অ্যাসিড এবং ক্ষার আমাদের অনেকগুলো বিক্রিয়া আছে, প্রায় হান্ড্রেডস টাইপের অ্যাসিড ক্ষার বিক্রিয়া আছে। তোমরা আমার একটি ছোট্ট ট্রিক্স সম্পর্কিত ভিডিওতে দেখবে, আমরা 5 মিনিটে কিন্তু 100 রিয়াকশন করতে পারি অ্যাসিড ক্ষারের, অর্থাৎ প্রশমন বিক্রিয়ার। সেখানে কিন্তু এই যে কোনো অ্যাসিড যদি দেয়, যে কোনো ক্ষার যদি দেয়, তাহলে সহজ ওই রিয়াকশনটা তোমাকে অবশ্যই লিখতে হবে এবং রিয়াকশন লিখে তোমাকে ব্যালেন্স করতে হবে। এই রিয়াকশনটা অবশ্য ব্যালেন্স হয়েই আছে, আমরা ব্যালেন্স করার প্রয়োজন হয় না। এই যে এই আয়তনমিতিক বিশ্লেষণের যে মাত্রিক সম্পর্কটা, কিভাবে আমরা অজানা দ্রবণের ঘনমাত্রাটা বের করবো, সেটা একটা মাত্রিক সম্পর্ক এস্টাবলিশ করা যায় এভাবে, যে সূত্রটা হলো A ইন্টু ভিবি এস বি অ্যান্ড বি ইন্টু ভি এ এস এ। ডিয়ার লার্নার্স, দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি 4টি টার্ম আছে, ভিবি এসবি ভিএ এসএ। 4টি টার্মের মধ্যে 3টা টার্মই আমাদের জানা এবং 3টা টার্মই দেওয়া থাকবে, 4র্থ টার্মটা তোমাকে বের করতে হবে। এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব, শুধু এখন ঘনমাত্রাই নির্ণয় করবো তা নয়, ঘনমাত্রা যাতে হলে আয়তনও নির্ণয় করা যাবে, নো প্রবলেম এখন থেকে। এখন দেখো তো আমার ভিবি এখানে কিন্তু দেওয়া আছে 10 মিলিলিটার, আবার এসবি কিন্তু আমার দেওয়া আছে এখানে 0.1 মোলার এসবি। আবার দেখো ভিএ কিন্তু আমি বুড়ের থেকে পেয়ে গেছি অলরেডি, ডিয়ার লার্নার্স, 30 মিলিলিটার। এখন আমার টার্গেট হলো এস এ নির্ণয় করা। ওকে, তাহলে এখানে আমরা সহজে বের করতে পারতেছি, বাট দুইটা ছোট ছোট টার্ম এখানে আছে। এই যে এ মিনস অ্যাসিডের মোল, অ্যাসিডের মোল সংখ্যা। এটা কোথা থেকে পাবো, এটা রিয়াকশন থেকে পাবো। রিয়াকশনটা যখন আমরা করব, সেটা ব্যালেন্স যখন করবো, ব্যালেন্সিং করার পরে HCl বা অ্যাসিডটা কত মোল বিক্রিয়া করলো। ডিয়ার লার্নার্স, দেখো এখানে 1 মোল ধরা যায়, 1 মোল বিক্রিয়া করেছে, তাহলে এখানে অ্যাসিডের A ইজ ফর 1। এন্ড দেখো এই বিটা হলো ক্ষারের মোল। এটা কোথায় পাবো, আবারও আমরা রিয়াকশনের দিকে যাব বন্ধুরা। রিয়াকশনের দিকে গিয়ে দেখো যে ক্ষার কত মোল বিক্রিয়া করেছে, সমতা করার পর কিন্তু এই জিনিসটা পাবে তোমরা। তাহলে ক্ষার এখানে দেখো অ্যাট দ্য সেম টাইম এটা এখানেও একই 1 মোল ক্ষার বিক্রিয়া করেছে। সুতরাং দেখো আমরা সব জিনিস পেলাম, তাহলে আমরা সহজেই আমরা অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে পারতেছি। সুতরাং এই টোটাল প্রসেসটাকে আমরা টাইট্রেশন বা অনুমাপন বলে থাকি। এই অনুমাপনের আমরা দুইটা টার্ম বিশেষ করে জানলাম, টাইট্রেশনের ডেফিনেশনটা জানলাম, নির্দেশকের ডেফিনেশনটা জানলাম, এবং এখানে আমরা গ্লাস অ্যাপারেটাসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হলো কোন কোন গ্লাস অ্যাপারেটাস টাইট্রেশনে লাগে। তো এগুলো একটু মনে রাখবে। দ্যাটস অল টুডে ডিয়ার লার্নার্স রিগার্ডিং টাইট্রেশন। বন্ধুরা, টাইট্রেশনের গাণিতিক সমস্যা সম্বলিত একটি ভিডিও তোমরা পাবে এর পরবর্তীতে, সেটা তোমরা সেখানে চোখ রাখো। সেখানে ভিডিওটাতে আমরা চেষ্টা করেছি আমি সেখানে টাইট্রেশনের গাণিতিক সমস্যাগুলোকে সহজভাবে উপস্থাপনের জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, কিপ ওয়াচিং মাই নেক্সট ভিডিওস। ইফ ইউ লাইক মাই ভিডিওস, প্লিজ লাইক, share and subscribe my channel. Allah Hafiz.